সমস্যা নেই, আমি বলবো মানুষের সাথে। এই যে দেখো এখানে লেখা আছে, ঠিক আছে? সুধী মণ্ডলী, প্রতিভা প্রকাশ আয়োজিত কবির কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন। বিশেষ করে কবি মঈন মুরসালিনকে অশেষ ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার লেখালেখির শুরু মূলত 1982 সালে সিলেটের বিভিন্ন পত্রপত্রিকা দিয়ে শুরু, পরবর্তীতে জাতীয় পত্রপত্রিকাতে আসা। লেখালেখির প্রতি একটা অনুরাগ ছিল ছোটবেলা থেকেই, বিশেষ করে পাঠ্য বইয়ের ছড়া, কবিতা, গদ্যর প্রতি ভীষণ ভালোবাসা ছিল। নিচের ক্লাসে থাকার অবস্থায় উপরের ক্লাসের বড় ভাই বোনদের বইপত্র থেকে পাঠ নিতাম আমি, আমার ভালো লাগে এখান থেকে। বিয়ে সালে প্রথমত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কানাডা প্রবাসী, এখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 21শে ফেব্রুয়ারিতে একটি সংকলনের জন্য মূলত লেখার জন্য বলেন, এবং সেই থেকেই শুরু, একটি 8 লাইনের ছড়া দিয়ে আমার লেখালেখির জীবন শুরু। তারপরে ধীরে ধীরে বিভিন্ন পত্রপত্রিকাতে যাই, এইভাবেই চলছে। ছড়ার প্রতি বিশেষ অনুরাগ বা অন্য শিশু সাহিত্যের প্রতিও আমার অনুরাগ আছে, এবং সেটা আমি এখন পর্যন্ত, যদিও লেখালেখি করা হয়ে ওঠে না অনেক সময়ের অভাবে, তবু। করোনাকাল নিয়ে একটু বলি। করোনাকালের শুরুর দিকে যখন আমরা একটু প্যানিক ছিলাম, সেই সময় আমাদের সিলেটের লেখালেখির জগতের কিছু বন্ধু আড্ডাঘর নামে একটি গ্রুপ খুলেন, এবং আমরা নিয়মিত সেখানে আড্ডাতে জয়েন করতে থাকি। বিশেষ করে এই সময়টাতে তাদের এই সাপোর্টটা সাংঘাতিকভাবে মানে নিজেকে করে রাখি। এই আড্ডাঘর আছেন এখনও, এবং চলছে আড্ডাঘর এখনও। রানা কুমার সিংহ, অজিত রায় ভজন, সাদাত বক সাহেব, পরিতোষ বাবলু, বিধুভূষণ ভট্টাচার্য, সালাম ফারুক, জাফর ওবায়েদ আমেরিকা প্রবাসী, আহমেদ শামীম লন্ডন প্রবাসী, অবিনাশ আচার্য প্রমুখ। তো সেই সুবাদেই লেখালেখির জগৎটা চলছে, লেখালেখি চলছে এখনো। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা আমার সাথে আছেন। আমি কবির কণ্ঠে কবিতা পাঠ, আসলে কবির কণ্ঠে কবিতা পাঠ কতটুকু শ্রুতিযোগ্য আমি জানি না, আমি নিজে ভালো পাঠ করতে পারি না। আর আমি সিলেটের মানুষ, স্বাভাবিকভাবে উচ্চারণগত সিলেটের একটা টান তো থেকেই যায়, তবুও আমি আমার লেখা পাঠ করছি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আমি প্রথমে একটি ছড়া দিয়ে আমার লেখা পাঠ শুরু করছি। আমার প্রথম ছড়া। সকাল দুপুর বিকেল, একটা সকাল মেঘলা সকাল, মেঘের চাদর ঢাকা, একটা সকাল রঙিন সকাল, অনেক রঙে আঁকা, একটা দুপুর খুকুর নুপুর, রোদের আলোয় হাসে, মমসোনা চাঁদের কণা তাকেই ভালোবাসে, রোদ ঝলমল সকাল দুপুর মন করে দেয় ভালো, মেঘলা সকাল মেঘলা দুপুর হারায় সকল আলো, মেঘলা সকাল চায় না মম, ঝলমল রোদ চায়, সকাল দুপুর বিকেল যেন আসে আলোর নাই। আমার দ্বিতীয় ছড়া, চাঁদ ও নিশাচর। এই চাঁদ আমাদের সত্যি, মাঠ ঘাট বাড়িঘর, হাট খোলা ডুবোচর, এই যে শরৎ রাতে রূপালিয়ে জ্যোৎস্নাতে আধার থাকে না এক রত্তি, ভোর ভেবে জ্যোৎস্নাকে হুতুম পেচারা ডাকে, ভাবে বুঝি এসে গেল দিন, দূরে বসে গোল চাঁদ পাঠায় আলোর ফাঁদ,
জ্যৈষ্ঠের রাত হলে বাদুড়েরা ঠকে সারা রাত, ঝলমলে এই রাত পুরোটাই তাদের প্রভাত। সব নিশাচর মিলে ঠিক অভিশাপ দেয় চাঁদটাকে, চাঁদ ঠিক আলো ছবি আঁকে। আমার প্রকাশনার কথা বলতে গেলে এ পর্যন্ত আমার মোট 10টি প্রকাশনা, তার মধ্যে একটি হচ্ছে সম্পাদনা। কোনো কারণে ছড়ার বই খুব বেশি হয়নি, 2টো ছড়ার বই হয়েছে আমার এ পর্যন্ত, তাও একটা যৌথ, হয়তো বা আগামীতে ছড়ার বই হবে। আমার প্রথম ছড়ার বই যৌথভাবে অবিনাশ আচার্যের সাথে ঘাস ফড়িংয়ের 9টি পা। দ্বিতীয় ছড়ার বই কিশোর কবিতার বই বলা যায়, কিছু ছড়াও এর মধ্যে আছে, আকাশ নীলে হলুদ পাখি। এছাড়া বাকি কিশোর উপন্যাসের মধ্যে আছে ভূতের নাম তিড়িং বিড়িং, ছোট্ট হাতের লম্বা কাণ্ড, উপমার বাগমামা, গিট্টু ভূত ও তিড়িং বিড়িং। সম্পাদনা হচ্ছে শ্রীহট্টের সূর্য সন্তান। শিশুতোষ ছোট গল্পের বই গিট্টু মামার সাধু দর্শন, কিশোর উপন্যাস কালো দানবের পাতাল যাত্রা। আমার একটি মাত্র কবিতার বই প্রকাশিত হয়েছে এ পর্যন্ত, অবশেষে চৈত্র অন্তিমে। আশা করছি আগামীতে আরো বই প্রকাশিত হবে। এবারে আমি একটি কবিতা পড়ছি, ভবঘুরে বয়ান। মাত্র একটা চৌকোনা আলো দেখে বুঝে ফেলি ওখানে বসতি নেই, উদ্বোধন আছে আরো বাকি। বড় মানুষেরা খুব ব্যস্ত থাকে, আমি তো ভবঘুরে, আমার ব্যস্ততা নেই। পার্কের বেঞ্চিতে চিত হয়ে শুয়ে থেকে আকাশ দেখার মজা দিব্যি নিতে পারি, কিংবা পূর্ণ চন্দ্রালোকে আকাশের রূপ দেখা ভাগ্যে জুটে যার, তার একজনেই আমি। আমাকে ভাগ্যবান বলবে না তুমি? তোমার নিটোল মুখশ্রী আর টুল পড়া হাসি থেকে কতজন ভবঘুরে হলো সেই হিসাব রাখুনি জেনেও অভিশাপ দেইনি আমি অদ্যাবধিও। কিছু কিছু ভবঘুরে হিসেব করে শুধু টুল পড়া হাসি, বাঁকা দাঁত আর গভীর চোখের চাহনি, এই তত্ত্ব কখনোই জানবে না তুমি। আমার এবারের কবিতা ব্রত। লক্ষ্মী পুজোর রাত ছুঁয়ে যায় চন্দ্রিমা বুকে, আলপথে রাত হাটে পদ্মর ঘ্রাণ মুখে মেখে। গজারির বুকে জমে রূপসার সিন্দুর টিপ, জলে ভাসি গঙ্গার প্রিয় এক ভেলা। শাখার রঙে মিশে কন্যার হাত, কুলে শিশু দেব শিশু দুধে আলতায়। কন্যার চোখে ভাসে কৈশোরের দিন, দুর্বাধান ডিম ভেঙে সন্তুষ্ট ব্রতিনী। প্রিয় পুরুষের দিন আউলানো শ্রুতে, গীত বাদ্য বাতাসে ছড়ায় দ্রুত উৎসবের ঘ্রাণ। বিরুদ্ধ শ্রুতে হাঁটে সময়ের রথ, ব্রত শেষে স্বপ্ন দেখে কন্যা অষ্টাদশী। বিয়োগ ফলশূন্য সংসারে যাত্রায়, ঝড়ে দ্রুত উড়ে যায় মেঘের নহর। আমরা অনেক সময় অনেক কাজেই অবাক হয়ে যাই, অনেক কাজেই আমাদের নিজেদের নিয়ন্ত্রণ থাকে না। সেখানে আমি অবাক হই অন্যরা। আমার এবারের কবিতা তুমি অবাক হও আমিও। কথা দেই জেনে শুনে বুঝে, সে কথাই অলট পালট হয় দ্রুত। তুমি অবাক হও আমিও। নিয়ন্ত্রণ কার হাতে জানা নেই, দম দেয়া পুতুলের মতো নেচে যাই থামি, আবার একই ছন্দে একই তাল আর লয়ে। তুমি বিরক্ত হও আমিও, নিয়ন্ত্রণহীন অভিব্যক্তি নিয়ে পথ চলি।
কথা বলি, হাসি, গসিপে তুমুল জমাই। তুমি অবাক হও, আমিও। নিয়ন্ত্রণ কার হাতে জানা নেই, জানা হয় না, সময় তার মতো চলে। আচ্ছা, সাউন্ড কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না, শব্দ কম হচ্ছে। আমি একটু হেডফোন লাগাই। আমার এবারের ছড়া একজন গৌতম। গৌতম বসু হলো নাম ছেলেটার, কোনোই খবর নেই মা ও বাবার। হোটেলে কাজ করে হোটেলেই খায়, পুজো এলে এক সেট জামা প্যান্ট পায়। সকাল দুপুর রাত কাজ শুধু কাজ, ভীষণ মলিন তার শরীরের সাজ। বড় বড় চোখ দুটি ক্লান্ত ভীষণ, মনটা খারাপ থাকে সারা দিনক্ষণ। জানতে চাইলে কিছু বিষণ্ণ হাসে, এলাকার লোকজন ওকে ভালোবাসে। টিভির শোরুমে এলে ভুলে যায় সব, মালিক দোকানে বসে করে কলরব। ফিরে গেলে ধমকায় চট্টর মারে, গৌতম বসু আর কি করতে পারে। চোখ ফেটে আসে ওর 2 ফোঁটা জল, চোখের কোণেতে ওরা করে টলমল। মোমো আমার বড় মেয়ে, তার সুখ দুঃখ নিয়ে এবারে ছড়া। মেঘের চাদর ঢাকলে রাতের চাঁদ, জ্যোৎস্না যখন ধুলোয় পড়ে ঢাকা। মমর চিকেও রাতটা নেমে আসে, বিষণ্ণতা মুখ জুড়ে হয় আঁকা। বুকের ভেতর গুমড়ে মরে কি যে, দুটি চোখের পাতা আসে ভিজে। আমি বলি আস্ত পাগল মেয়ে, মেঘ দেবে না বিশাল আকাশ পাড়ি। যাবার পথে চাঁদটা পড়ে গেলে, মেঘ কি নেমে আসবে তোমার বাড়ি। গভীর মুখে ভেজা চোখের মম, বুকের ভেতর দুঃখ পাহাড় সম। মেঘের চাদর সরিয়ে চাঁদটা হাসে, মেঘ কেটে যায় ছোট্ট মমর মুখের। জ্যোৎস্না তার আলো ছড়ায় ঘাসে, মমর মুখের এই হাসিটা সুখের। গত 2018 সালে আমার প্রথম কবিতার বই অবশেষে চৈত্র অন্তিমে প্রকাশিত হয়। অবশেষে চৈত্র অন্তিমে কবিতা গ্রন্থ থেকে আমি কয়েকটা কবিতা পড়ছি। শরতের সব নীল আর কাশফুল, এই কবিতাটি আমার কবি দিলওয়ার, সিলেটের কবি দিলওয়ার আমাদের প্রিয়জন, তাকে শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি আমার। মাত্র একটা সন্ধ্যেকে কে যেন টেনে নেয় দীঘল রাত্রির দিকে। আপনি তো পুরোহিত, কথার নৈবেদ্যে মুগ্ধ আমি আর 2 আগন্তুক। কি করে পারেন এই শব্দ পুজো? শতবর্ষের কাছাকাছি একাকি দাঁড়িয়ে প্রতিটি শব্দ স্পষ্ট, ইতিহাস নেমে আসে চোখের সামনে, রাখে পরিচ্ছন্ন দীর্ঘ অবয়ব। আমরা মন্ত্রমুগ্ধ। 29/1/2013, 30/1 দিকে যাত্রার মুহূর্তে একরাশ বেদনায় গাত্রোত্থান। প্রথম ও শেষ দেখা দিল ভাই প্রিয় মহিরুহ, শরতের সব নীল আর কাশফুল, সাথে সবটুকু শ্রদ্ধা আর ভালোবাসা আপনার পদপ্রান্তে প্রিয় দিলু ভাই। এই গ্রন্থ থেকে আরেকটি কবিতা। এখানে শিগাল নেই, কবিতার নাম হচ্ছে কুয়াকাটা। এখানে শিগাল নেই, ফাতরার বনে চড়ে কাকড়ার দল,
পদশব্দ নিকটবর্তী হলে দ্রুতই হারিয়ে যায় করে কোনো ছল। বাতাসের ঝাপটার প্রতিবাদে ফেটে পড়ে নারকেল বন। এখানে মাথিনারা বিষণ্ণ, কি জানি কি কারণে হারিয়েছে মন। প্রাচীন নৌকুর জেগে ওঠা কার স্মৃতি জাগিয়ে দেয় এই দীর্ঘ উপকূলে। মিস্ত্রিপাড়ার বুদ্ধ কি বাণীতে আকুলতা এনে দেন এই মর্মমূলে। কি জানি কি বলে যায় বিচে আসা তীব্র এই ঢেউ। ঢেউয়ের ভাষা আজ পড়েছ কি আগন্তুক কেউ। আমি একা হেঁটে যাই পূর্ব থেকে পশ্চিমে সূর্যাস্তের পথে। উদয় থেকে হেঁটে ক্লান্ত পদে বিপন্ন ব্যর্থ মনোরথ। চোখ তুলে তাকায় না পৃথিবীর অনুপরমাণু। হেঁটেই চলেছি শুধু, হতে তো পারিনি আজও স্থির স্থানও। এবার একটি ছড়া মাথার জ্বালায়। টাক ছিল তার চকচকে কূপ, তেলও দিতেন কূপ করে। চাঁদ সূর্যের প্রতিফলন দেখিয়ে দিতেন চুপ করে। সেইটাকেতে চুল গজাবে কোন হাকিমে বলল যে, মালিশ মেখে রুদ পোহানো মাসেক ধরে চলল যে। অবশেষে চান্দি থেকে চামড়া গেল এক পরত, মাথার জ্বালায় চুক ভাসালেন নোয়াপাড়ার জড় ভরত। নীল পায়রা এবারের ছড়া। স্বপ্নপুরীর নীল পায়রা মেল্ল বুঝি ডানা। স্বপ্নপুরীর নীল পায়রা মেল্ল ডানা বুঝি। উড়ে গেল ধূসর বনে এখন কোথায় খুঁজি। নীল পায়রা যেও না তো সবুজ বাংলা ছেড়ে। তুমি গেলে স্বপ্ন আমার নেবে শকুন কেড়ে। জলপাইয়ের পাতা মুখে পায়রা তুমি এসো, পথের পাশের খোকনটাকে একটু ভালো। এবারের ছড়া আমি এবং তুই। কেমন আছিস তুই জুঁই? বুকের ভেতর হাওয়া কাঁপে শীতের বিকেল জুড়ে। বিষণ্ণতায় ঘুম কাটে না ভেসে আসা সুরে। কে যেন আজ হারিয়ে গেছে মনের দুয়ার খুলে। কার যে আসার কথা ছিল সেও কি গেছে ভুলে। হারিয়ে ফেলি ছন্দ আমি, হারিয়ে ফেলি সুর। বাউলবাসী মনটা ছেড়ে আজকে অনেক দূর। জুঁই কেমন আছিস তুই? অনেকে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আছেন আমার সাথে। আমাদের যৌথ ছড়া গ্রন্থ অবিনাশ আচার্যের সাথে আমার যৌথ ছড়া গ্রন্থ ঘাসফড়িংয়ের 9টি পা থেকে আমি 2টি ছড়া পড়ছি। ভাদ্রের গরমে লাচ্ছি খাচ্ছি খুব মজা ভাই। গরমে চরমে উপায় তো নাই। এসি নাই ফ্যানটাই দিচ্ছে বাতাস। মুটকো ভুটকো আমি হাঁসফাঁস। ভাদ্র আর্দ্র বাতাস গরম। ঘুরছি পুড়ছি ভীষণ চরম। আইসক্রিমদের কাণ্ড। চুক গজালো আইসক্রিমের মুখও দেখে আছে। রং বেরঙের শরীর নিয়ে সবাই আমার কাছে। আমি বলি বুড়োকালে তোমরা কেন এলে? ইগলু বলে বাতের বেরাম ভেনিস আমায় খেলে। চুক রাঙিয়ে পোলার বলে মিথ্যে বলিস না তো। আমি একটু কথা বলি ফ্রিজের ভিতর যা তো। মুখ বাঁকিয়ে ইগলু বলে চুপ করো তো শোনা। এই তো সেদিন এলে তুমি হাতে কদিন গোনা। সত্যিমিতে অসব তুমি বুঝবে কেমন করে? তোমায় খেয়ে ওই খোকাটা ভুগলো ছদিন জ্বরে।
আইসক্রিমের ঝগড়া শুনে আমার দোচুক গোল, স্বপ্নে দেখা সত্যি এসব মজার ডামাজুল। এবারের ছড়া। এমন জোরে হাচ্চ দিল ছ্যা, ছাগলছানা চমকে ডাকলো ব্যা, গরুর বাছুর জুরসে দিল ছুট, দামরা গরু ছিঁড়ল দড়ি পুট। হেচ্চু নিয়ে কাণ্ড হলো তিন, মেজদি বলে নষ্ট সারা দিন। হারে হেচ্চি দেবার সময় পেলি না রে, একটুখানি বাইরে যাব অমনি দিলি বাধা, মানুষ হবার চান্স নেই তোর, থাকবি হয়ে গাধা। টাইম বলিস। এবার আবার কবিতায় যাচ্ছি। পানাম তো নাই সাথে। প্রিয় জহিরুল মিঠু পানাম সিরিজের কবিতা শুনতে চেয়েছিলেন। আসলে আজকে আমি অফিস থেকে ফিরেছি অনেক রাতে এবং আমার আলটিমেটলি কোনো প্রিপারেশন নিয়ে আমি বসতে পারিনি। পল্লী বিদ্যুতায়নের এই ঈদের পূর্ব মুহূর্তের এই ঝামেলার মধ্যে আমি ছিলাম। গত বেশ কয়েকদিন ধরে এই অবস্থার মধ্যে যাচ্ছে, যার জন্য আমি ওইভাবে গুছাতেও পারিনি এই কবিতা। মিঠু আমার পানাম সিরিজের আসলে অনেকগুলো কবিতা এবং মিঠু খুবই পছন্দ করে। আমি অন্য এক সময় সুযোগ মতো মিঠুকে পানাম সিরিজ শোনাবো। আমার এবারের কবিতা উত্তরায়ণের দিনরাত। উত্তরায়ণের পূর্বরাত আমাদের শুধুই, যতুগৃহে রাতভর আড্ডায় মাতি, তুমুল গাল গল্প, শব্দের শেষ সীমায় কণ্ঠকে তুলে দিয়ে জানান দেই আছি আমিও। আকণ্ঠ ডুবে তাকি রাত প্রভাতের পানে চেয়ে, সাথী তোমরাও জীবনকে বিদায় জানাতে কত কৌশল, ভোর ঠাট্টায় মাতে সে তো গুণীজন, শিশুদের খেলায় সে নেই, তার কাজ সূর্যকে ছড়িয়ে দিয়ে সবার হাসিটুকু ফিরিয়ে আনা। আমরা বসে যাওয়া গলায় কসরত চালিয়ে যাই বাক্য পরিস্ফুটনের, বাক্যরা অস্ফুট থাকে, আমরা মুখ চাওয়া চাওয়া করি। রাতের আনন্দ সকালে পিঠে পুলির সান্নিধ্যে যেতে না যেতেই লাল চোখের ধমক খেয়ে জলে ঝাঁপিয়ে পড়ি। আলপনার দুপুর সংকীর্তনের শব্দে মুগ্ধ হতে হতে হরিলুটের বাতাসা আর নকুলদানা হয়ে ঝরে পড়ে শিশুদের কলরোলে মৃদঙ্গের বলে। করতালের ছন্দে সুরে বেসুরে লুটের গানের সাথে কুয়াশা গলা মেলাতেই উত্তরায়ণের দিন শেষ হয়ে যায়। বিষাদ একটু জমে, দুঃখী একটা রাতের হাতছানি দেবার আগেই ঘুমে ঢলে পড়ি এই আমি আমরা। বৌদির জন্য ছড়া শুনতে চেয়েছেন নজরুল ইসলাম শান্ত। শান্ত ভাই, বৌদির জন্য ছড়া, আচ্ছা দেখি কিছু আছে কিনা। আমার এবারের কবিতা নগর কীর্তনের সম্প্রচারে। এই কবিতাটার একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড বলি। পৌষ সংক্রান্তিতে, বিশেষ করে আমি বৃহত্তর সিলেটের কথা বলি, পৌষ সংক্রান্তিতে বৃহত্তর সিলেটে একটা অনেক আনন্দের একটা অনুষ্ঠান হয়। পৌষ সংক্রান্তির ঠিক আগের রাতে সারা রাত জেগে গ্রামের মা বোনরা পিঠা তৈরি করেন, গ্রামের ছেলেরা শহরেরও এরা রাতের বেলা পিকনিক করে, মাইক বাজিয়ে খুব আনন্দে সারা রাত কাটে। এবং একটা ঘর বানানো হয়, খড়ের ঘর, যেটা আমরা ভেড়াঘর বলে থাকি। এই ঘরেই মূলত পিকনিকের কাজটা সারা হয়, আর ভোরবেলা এই ঘরেই আগুন দেয়া হয়। পরের দিন পিঠে পুলি খাওয়া এবং বিতরণ হয়। তারপরে প্রায় প্রতিটা গ্রামেই কীর্তন হয়, নগর সংকীর্তন। এটা সকালে শুরু হয় এবং সারা গ্রাম প্রদক্ষিণ করে প্রত্যেক বাড়ির থেকে কীর্তনী দলকে নিমন্ত্রণ জানানো হয়, তারা গিয়ে গান করেন। তারপরে হরিলুট বলা হয়, যেটা বাতাসা, কদমা,
নকুলদানা এইসব লুট দেওয়া হয়। বাচ্চারা সবাই সেই লুট গ্রহণ করে, খুব আনন্দ করে, কীর্তন করে, এভাবেই সারাদিন কাটে। তো আমার এই কবিতাটা সেই নগর কীর্তনকে মনে রেখে। সরাসরি তোমাকে দেখি তমাল তলায়, তোমার কণ্ঠে ঝরে কৃষ্ণ সঙ্গীত। নগর কীর্তনেও দেখি মধ্যমণি তুমি, আমি শুধু পরবাসে দিন গুনি একা। বাতাসে তোমার চুল গোবিন্দায় নম, পাশ ঘেসে হেঁটে যান স্নিগ্ধা বাউল। অরুন্ধতী হাসে তার ব্র্যান্ড সেই হাসি, পরিচ্ছন্ন পর্দাটাও ঝাপসা হয়ে আসে। জীবনী কুয়াশা মাখা, কি করার থাকে, সূর্যদেব লুকোচুরি খেলা নিয়ে থাকে। সবাই তো তার দলে, আমি আজ একা, তোমার কণ্ঠেও আজ তারই সুর বাজে। সব বৌদিদের নিয়ে। আচ্ছা মঈন মুরসালিন, থ্যাংক ইউ। শান্ত ভাই, নজরুল ইসলাম শান্ত ভাই, আপনাকে তো শুনতে পাচ্ছি না, তবে আপনার কমেন্ট পড়তে পারছি। এবারের কবিতা তোমার আঙুলগুলি ছুঁয়ে থাকে। এই কবিতাটা আমাদের নিউ ইয়র্ক প্রবাসী কবি ফকির ইলিয়াসকে স্মরণ করে। তোমার আঙুলগুলি ছুঁয়ে থাকে বাংলার সর্ষে খেয়ে তার হলুদ ফুলের সুসময়। আমি তো অবাক হই, বিস্মিত আমার এই ঘোর কাটে না তো। লক্ষ্য ভাজের ওপার থেকে কি করে স্পষ্ট হয় নদী নালা, খাল বিল, বন ও পাহাড়। তোমার অন্তর্চক্ষু কুবিদ্যুতিময় জানি প্রিয়। আমি তো বাংলায় থাকি, দিনরাত লেগে থাকি মাটির সাথেই, তবুও তার প্রাণ স্পন্দন আলোড়িত করে না তো। তাহলে এটাই স্বতঃসিদ্ধ, ভালোবাসা পেতে হলে বিরহের গলিপথে পা রাখতেই হয়। তুমি সেই পথে হাঁটো, তাই হৃদস্পন্দনে করো নিজেকে আলোড়িত সকাল বিকেল। গদ্যে পদ্যে রাখো মাটির মমতা। তোমার আঙুল সহস্র সহস্র মাইল দূরে থেকেও ছুঁয়ে থাকে পদ্ম পাপড়ির আভা, রেণুদের হলুদ মায়ার জলজ শস্যের ঘ্রাণ। ভালোবাসা প্রিয় কবিবর, ভালোবাসা অন্তঃস্থল থেকে। কেমনে বাইর করি কবিতা? কতক্ষণ সময়? আচ্ছা 40 মিনিটে জানাই দিই। আমার এবারের ছড়া মৌ। এতটুকুন মৌ, লাল শাড়িতে ঘুমটা দিয়ে আজ সেজেছে বউ। কাল পুতুলের মা, পরের মায়ের দাবি দাওয়ার কথা শুনবে না। পরশু কনের বিয়ে, শিমুর পুতুল বর সাজবে টুপর মাথায় দিয়ে। মৌয়ের কত কাজ, এক এক সময় তাই তো মেয়ের এক এক রকম সাজ। এবারের ছড়া মমর পুতুল। একটা পুতুল চুপ মেলে চায়, একটা পুতুল হাসে। মম শোনা সব্বাইকেই ভীষণ ভালোবাসে। খেতে শুতে পুতুল সাথী, পুতুলই তার প্রাণ। ইচ্ছে হলে ওদেরকে সে শোনায় ছড়া গান। গানের সুরে নিজে ঘুমোয়, ঘুমোয় পুতুল যত। সুকেশ ভরা নানা রকম মমর পুতুল কত। এবারের ছড়া কে ডাকে রে কে ডাকে আজ শ্রীমঙ্গলের জুই। কেমন আছিস লক্ষ্মী আমার, কেমন আছিস তুই। নারিকেলের পাতার ফাঁকে যখন নামে ভোর, পূব আকাশের শরীর থেকে ডাক আসে যে তোর। তারপরও কি যায় রে থাকা শুয়ে বিছানায়, বিলাস নদীর তীর ডেকে কয় আয় রে এখানটায়। দুর্বাঘাসের শরীর ছুঁয়ে আদুল পায়ে হাঁটি, দুর্বা কোথায় পায়ের নিচে পাতা শীতল পাটি। সূর্য নামের রঙিন থালা ছড়ে আলুর ঢিল, আপচা আধার যায় যে কেটে আকাশ ভরা নীল। আকাশ ভরা নীলের গায়ে পাপড়ি দেখি জুই, পাপড়ি তো নয় আকাশ ভরে ছড়িয়ে আছিস তুই।
সুমন বণিক, প্রিয় কবি সুমন বণিক বলেছেন আড্ডাঘরের ছড়া কবিতা সম্পর্কে কিছু বলতে। আসলে আড্ডাঘর আমাদের আগে আমি একটু শুরুর দিকেই বলেছি যে আমাদের সিলেটের একটা প্ল্যাটফর্ম হচ্ছে আড্ডাঘর। বিশেষ করে এই করোনাকালে আমরা আড্ডাঘর নিয়ে প্রত্যেকে খুব ব্যস্ত ছিলাম এবং ব্যস্ত সময় কাটিয়েছি। ওই সময়ে যে প্যানিক অবস্থাটা ছিল সেই সময় আসলে লেখালেখির দিকে মনোযোগ ছিল না, রাতে ভালো ঘুম হতো না, একটা অদ্ভুত রকমের সময় কাটছিল আমাদের। আড্ডাঘর যখন রানাদা, অজিত রায় ভজনরা যখন শুরু করলেন তখন প্রথম অজিত রায় ভজন তিনি প্রস্তাব করলেন যে আমরা প্রতিদিন একটা বিষয় নিয়ে লিখি। তো আমরা শুরু করলাম এবং গত এই মার্চের 25 তারিখের পর থেকেই আলটিমেটলি এ পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় নিয়ে ছড়াঘরে লিখেছি। হ্যাশট্যাগ ছড়াঘর, আড্ডাঘর হ্যাশট্যাগ আড্ডাঘর বিষয় ছড়া, এইটা সার্চ করলে আপনারা আমাদের সবগুলো ছড়া পেয়ে যাবেন। প্রত্যেকের নানান বিষয়, আমরা মুড়ির টিন নিয়ে লিখেছি, সিলেট শহর নিয়ে লিখেছি, ট্রেন নিয়ে লিখেছি, তারপরে হাওর নিয়ে লিখেছি, এরকম অজস্র বিষয় নিয়ে লিখেছি আমরা, আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমি আড্ডাঘরের একটি ছড়া পড়ি। আড্ডাঘরে আমরা যে বিষয় নিয়ে ছড়া লিখেছিলাম, স্বপ্নের নাম নায়র। দাদি নানি নায়র যেতেন বাহন নৌকো গরুর গাড়ি, সেই বাহনেই দীর্ঘ রাস্তা সকাল বিকেল দিতেন পাড়ি। মা খালাগন নায়র গেলে মুড়ির টিনার রিক্সা বাহন, সময় 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 নায়র নিয়ে তৈরি হতো নানা কাহন। বুনবাগ্নির নায়র যাত্রা, নতুন যুগের নতুন গাড়ি, সাথে যাবে মন্ডা মেঠাই, রসগোল্লার বিশাল হাড়ি। নতুন বধূর নায়র যাত্রা, কল্পনার এক নতুন জগৎ, যাত্রা শুরু হলেও জানি শেষ হয় না দূরের শপথ। নায়র এক প্রাচীন প্রথা, আজও আছে প্রচলিত, হয়তো সময় পাল্টে গেছে, নায়র হয়নি উপেক্ষিত। বিবাহিতা সকল নারী স্বপ্ন দেখেন নায়ের যাবার, জন্মবাড়ির প্রিয়জনকে কয়েকটা দিন কাছে পাবার। আরেকটা বড় ছড়া বের করে। আমি এবার পড়ছি একটি কবিতা, এক বিকেলের বিষণ্ণতা। এমন বিকেল এলো এক ফুটা রোদ নেই, চকচকে সবুজ দেখব বলে চুক রাখি প্রান্তরে, গাছের শরীরে যে সবুজে গাঢ় কালো মেঘের ছায়া। কালবৈশাখ কবেই বিদায় নিয়েছে, অথচ তার মেঘ আকাশকে আবৃত করে কালো ছায়া মেলে দেয় প্রান্তর জুড়ে। বুকের ভেতরে দুঃখবোধ, বিকেলকে হারানোর কষ্ট, তারপরও সেরে ওঠার কথা ভাবি। ভাবি একবার তোমার মুখ দেখলেই কালচে সবুজ হেসে উঠবে আপন মহিমায়। সবুজ প্রান্তরে তোমার মুখ দেখি না, কালো মেঘ অজর বর্ষণে ভাসিয়ে দেয় দিক দিগন্ত। আমার জানালায় বিষণ্ণতা লেপ্টে থাকে সারা বিকেল সন্ধে রাত। পিতার কাছে করা প্রতিজ্ঞা, আমার এবার কবিতা। রক্তসিঁড়িতে পা ফেলে ফেলে সূর্যের হাত ধরেছিলাম, ধ্বংসস্তূপ সরিয়ে ভিত খুঁজে খুঁজে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতেই ঢেকে দিলে পুরো নীল আকাশ, মেঘে নয় গাঢ় অন্ধকারে। লক্ষ লক্ষ কাপুরুষ দেখে স্তব্ধ হয়ে যায়, ইনডেমনিটি দেখে পাথর হয়ে যায়। ঘৃণার ধূসরতা মাখতে মাখতে 21 বছর গেল, ঘৃণ্য শৈশব আর কৈশোরকে পদদলিত করে সমস্ত অন্ধকার ভেঙে চুরে সূর্যকে তুলে আনি হাতের তালুতে। 1996 থেকে 2014-তে এসে দেখি আজও সেই দালালেরা লাভ ছাপ দেয়। বাংলাদেশ, এবার তোমাকে দাঁড়াতেই হবে, তোমাকেই হাতে নিতে হবে এক নারায়ণ চক্র কিংবা গদা, পদ্ম কিংবা শঙ্খনাদে হবে না সমাদায় বিষচক্রের। চক্রে কেটে ফালি ফালি করো, গদায় থেতলে দাও আপাদমস্তক, তবে যদি লাভছাপ বন্ধ হয় মানব শরীরধারী ঘৃণ্য দানবের। আমি সবুজ নীল আর আলোকে পেতে চাই বুকের গভীরে, তুমি আমার হাতে আজ হাত রাখো, পিতার কাছে রাখা প্রতিজ্ঞা রাখবই এই নবদিনে।
জহিরুল মিটু, অনেক ধন্যবাদ। আমার এবারের কবিতা অবশেষে চৈত্র অন্তিমে। এরকম ঝরে পড়ার অপেক্ষাই তো পুরু তপ্ত দিনে তুলসী মঞ্চে গলিত মমস্তূপ কেঁদে ফেলেছিল এই দুপুরেই। তারপরও নির্বিকার আমরা ঘৃণা প্রকাশ করে নিন্দা প্রস্তাব পাশ করব বলে যখনই রব তুলেছি, ঘন কালো তলোয়ারের ফলা হয়ে ঝরে পড়ল ধূসরে, মৃতপায় সবুজে আর ধুলোতে। মাটিপোড়া গন্ধ নাকে নিয়ে পা ফেলতেই নাট মন্দিরে কচিকণ্ঠের উল্লাস ধ্বনি। তাহলে টিয়া সবুজে ঘনপুছ পড়বেই আর আনন্দধ্বনি বেজে উঠবেই সব ধূসরতাকে ম্লান করে দিয়ে। কপালে পতাকা নিয়ে তোমার উজ্জ্বল হাসি রুদ ঝরাবে আমার ঠোঁটে দাঁতের ঝিলিকে। কবুতর পাখনায় জলবিন্দু নিয়ে ঘুরে ঘুরে সারা পৃথিবীকে জানায় শান্তি শান্তি শান্তি। কয় মিনিট আছে? আমি এবারে আড্ডাগরের ছড়া, বিষয় বাঁশ, বাঁশ বিষয়ক কথামালা। কৃষ্ণের হাতে বাঁশি ছিল, তৈরি ওটা বাঁশে, বাঁশি শুনে মন উতলা, রাধা আসেন পাশে। বাঁশের বাঁশির আওয়াজ শুনে কাটল কতক্ষণ, সে বাঁশ নিয়ে আজকে বলি শুনেন দিয়া মন। চিরহরিত উদ্ভিদের আজ কথা বলে যাই, ঘাস প্রজাতির মধ্যে এই বাঁশকে আমরা পাই। ফুল ফোটানোর পরেই তারা মৃত্যুকে নেই বেছে, নতুন বীজে নতুন চারা গজায় নেচে নেচে। বহুল ব্যবহৃত এ বাঁশ গ্রাম শহরের কাজে, গৃহ নির্মাণ, হস্তশিল্প আর মঞ্চের সাজে। নিত্যদিনের কত কিছু তৈরি হয় বাঁশে, কচি বাঁশে কেরোল আছে খাবার নিয়ে পাশে। বাঁশের চুঙে বিরই চালের দারুণ পিঠে হয়, ছোট্টবেলার চুঙ্গা পিঠা আজও মনে রয়। একসময় তো কাগজ তৈরি হতো এই বাঁশে, প্রধান শিক্ষা উপকরণ নিয়েছিল পাশে। বাংলাদেশে জংলি এবং আবাদিতেও আছে ২৬টা প্রজাতি তার এই মাটিতে বাঁচে। সারা দেশেই বাঁশ জন্মায়, চাটগা সিলেট বেশি, জঙ্গলতে জংলি আর আবাদিতে দেশি। বাস্তবে বাঁশ হয় ব্যবহার, কথায়ও দেয় বাঁশ, বাঁশ দিয়ে কে কখন জেগার কার করছে সর্বনাশ। কেউ দিচ্ছে ছিলে আবার কেউ আছিলা দেয়, কেউ খুশি হয় বাঁশটা দিয়ে কেউ কষ্ট নেয়। সব শেষে ভাই বলি এবার, বাঁশ দিবেন না বাঁশ, মুখ সামলান হাত সামলান টানেন বাঁশের রাস। সময় আসলে অনেকক্ষণ পড়ে ফেলেছি, অনেকে বিরক্ত হবেন। আর আমি তো বলছি আমি আসলে আবৃত্তিকার নই, কবির কণ্ঠে আসলে খুব ভালো কবিতা হয় না, কবিতার জন্য আবৃত্তিকার হলো। আমি শেষ ছড়াটি পড়ব, পরে বিদায় নিব। ছড়ার নাম হচ্ছে তিনি। ভূত এলাকার কপাল থেকে হাত নামে না, সকাল দুপুর সন্ধে বিকেল পা থামে না। মুখটা কেবল হাসতে থাকে ইচ্ছে মতো, চাচা মামা গ্রামের যত আছেন যত। ভূত এলাকার পিছু ছুটে ছেলে পেলে, সাদা কালো টাকা ছড়ান দুহাত মেলে। ভালো মানুষ সাজেন সাদা পাঞ্জাবিতে, মুখে তুলেন ফেনা ভাষণ দিতে দিতে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমার সাথে ছিলেন। আগামীতে হয়তো আবার কথা হবে। অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা শুনেছেন, সবাইকে ধন্যবাদ। প্রতিভা প্রকাশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আগামীতে আবারও কথা হবে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।